রাজা ভারমল আমেরে পৌঁছে গিয়েছিলেন আর সুকন্যার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন রাজ পরিবারকে নিমন্ত্রণ করার ছিল, সময় কম ছিল আর কাজ প্রচুর ছিল। আর একবার ভালো করে দেখে নাও ভারমাল, কেউ বাদ যায়নি তো? আর হ্যাঁ, প্রতাপের পরিবারে নিমন্ত্রণ পাঠিয়েছ তো? মা, আপনি তো ভালো করেই জানেন যে প্রতাপ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল, কি অপমান করেছিল আমায়। ও আমাকে এবং আমার পরিবারকে ঘৃণা করে, শত্রু ভাবে আমাদেরকে। এই অবস্থায় নিমন্ত্রণ পাঠানোর প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের আত্মীয় তো, তুমি ভুলে গেছো বোধহয়। মহারাজা উদয় সিং এর পরিবারের সাথে আমাদের সম্বন্ধ আছে। তোমার ছোট মা ওই পরিবারের একজন, উনি আসবেন কিনা ওনার ইচ্ছে, কিন্তু আমরা আমাদের কর্তব্য পূরণ করব। কিন্তু মা ঠিক বলছেন মহারাজ। প্রতাপ আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, কিন্তু যে সম্পর্ক আছে সেই সম্পর্কে সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। জালালের সঙ্গে যোধার বিয়ের পর দুই পরিবারের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল। যেখানে রানা প্রতাপ এই সম্পর্ককে ঠিক করতে রাজি ছিলেন না, কিন্তু দুই পরিবারের মহিলারা সেই চেষ্টাই ছিলেন যাতে দুই রাজবংশের মধ্যে সমস্যা মিটে যায়, শান্তি এবং সম্পর্ক দুটোই বজায় থাকে। সময় দুঃখকে ভুলিয়ে দেয়। আমরা রাজবংশে যোদ্ধার বাড়িতে জন্মগ্রহণ করেছি, তারপরে যোদ্ধার সঙ্গে বিয়ে হয়, আবার যোদ্ধাকেই আমরা জন্ম দিই। আমরা মালার সুতোর মতো, যা হৃদয়কে জড়িয়ে রাখে। এও দেখতে পাই না যে যোদ্ধারা একজোট হয়ে থাকে। তার কারণ আমরাই। যে কোনো সম্পর্ককেই নারীরাই টিকিয়ে রাখে। যখন কোনো নারী বধূরূপে শ্বশুর বাড়িতে যায়, তখন সেই নারী দুই পরিবারকে এক সূত্রে বাঁধে। ইতিহাসে যোদ্ধাদের নাম থাকে আর আমাদের নাম বিলুপ্ত হয়ে যায়। পুরুষদের অহংকারের কারণে আমরা আমাদের কর্তব্য থেকে সরে যেতে পারবো না। আমাদের বাড়ির মেয়ের সম্বন্ধ হতে চলেছে, আর আমরা চাই রাজবংশের শ্রেষ্ঠ আপনাদের পুত্র প্রতাপ আমাদের এখানে আসুক। তাহলে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমেরের রাজা ভারমল তার কন্যা সুকন্যার বিবাহের নিমন্ত্রণ পাঠিয়েছেন, আর ধবলগড়ের রাজকুমার মহেন্দ্রও আমন্ত্রণ পাঠিয়েছে। আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি বুঝতে পারছি না। জালাল হলো আমাদের শত্রু, আর তার সঙ্গে হাত মেলানোর কারণে রাজা ভারমলকে আমি ঘৃণা করি। একজন দেশদ্রোহীর কাছে যাওয়া আমার আত্মসম্মানে ঘা দেওয়ার সমান, কিন্তু একজন রাজবংশী হওয়ার কারণে আমাদের গৃহের মহিলাদের সম্মান দেওয়া, তাদের সুরক্ষা দেওয়া আমাদের মহান কর্তব্য। এ তো সত্যি ভাববার বিষয়। একদিকে শত্রুতা আর আত্মসম্মান, অন্যদিকে সম্পর্ক আর কর্তব্য। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সম্পর্ক আর কর্তব্যের পাল্লাই ভারী। আমেরের সঙ্গে তোমার পিতার সম্পর্ক ছিল, আর একজন রাজবংশীয় কন্যার বিয়েতে উপস্থিত থাকা তোমার কর্তব্য। আমার মনে হয় প্রতাপ তোমার এই নিমন্ত্রণ স্বীকার করা উচিত। আপনি বলছেন গুরুদেব? হ্যাঁ, কারণ আমি খবর পেয়েছি যে তোমার পরম শত্রু মোগল বাদশাহ জালালও সেখানে উপস্থিত থাকবেন, যার সাথে তুমি যুদ্ধ করতে চাও। তার চোখে তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে। আমি সেটা কিছুতেই করতে পারবো না গুরুদেব। প্রতাপ, যুদ্ধ করার পূর্বে নিজের শত্রুর ক্ষমতা, তার নীতি এবং পদক্ষেপ মেপে নেওয়াটাই তো রাজনীতি। তোমার কাছে এটা একটা সুযোগ জালালকে ঠিক করে চেনার, তার ক্ষমতা এবং পদক্ষেপ মেপে নেবার। ইতিহাস একমাত্র সেই লিখতে পারে প্রতাপ, যার নিজের শত্রুর ক্ষমতা সম্পর্কে ধারণা থাকে। ধরে নিতে পারো এই আমন্ত্রণ তোমার কাছে সঠিক সময়ে সঠিক সুযোগের মতো। এটাই জেনে নেওয়ার সুযোগ যে তোমার তলোয়ারে সেই ধার আছে কিনা যা জালালের ঢালকে ভেদ করতে পারে। বাকি রাজবংশীয়দের সঙ্গে প্রতাপও এই বিয়েতে উপস্থিত হবে। খুব ভালো, তুমি এখন আসতে পারো। আমের যাওয়ার জন্য এখনই প্রস্তুত হও। আমি আমার শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। গুরুদেবের সঙ্গে সলা পরামর্শ করবার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমের যাব। তাদের সঙ্গে মিত্রতা পালন করবার জন্য নয়,
বরং জালালের সঙ্গে শত্রুতার সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। এই জিনিসগুলো এখানে রাখো। গুলবাদন বেগম, কোনো খামতি যেন না থাকে। এই উপহার মুঘল সাম্রাজ্যের পক্ষ থেকে যাচ্ছে। ঠিক আছে ভাবিজান, প্রস্তুতির কোনো ত্রুটি থাকবে না। জিজি আঙ্গা, যা যা আমি বলেছিলাম সবকিছু এখানে আছে তো? হ্যাঁ মালিকায় আজম, কাবুল থেকে আনা হয়েছে গয়না, ঢাকা থেকে মলমল, সমস্ত উপহার এখানে আনা হয়েছে। ওই গয়নার থালাটা ওনাকে দেখাও। মালিকায়ে আজম, ঠিক আছে। যোধা বেগম আপনার সাথে দেখা করতে চান, এতে জিজ্ঞেস করার কি আছে? ওনাকে অপেক্ষা করিও না, নিয়ে এসো। আম্মিজান আর আপনাদের সবাইকে আমার প্রণাম। আম্মিজান, এইসব সুকন্যার বিয়ের উপহার। এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে জিজিয়াঙ্গা দুদিন ধরে পরিশ্রম করছে। কি হয়েছে যোধা? আমি তো বুঝতেই পারছি না যে আপনাকে আমি কি বলবো। আমার বোনের জন্য এত কিছু। এই কি ধরনের প্রশ্ন? তুমি আগে আমার মেয়ে, তারপর জালালের বেগম। তোমার প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে। মুঘল সাম্রাজ্যের বেগমের বোনও যেরকম আমার কাছে বকশিবানু, তেমনি সুকন্যা। আম্মি জান, আপনার এই উপহারের থেকে অনেক বেশি মূল্যবান আপনার স্নেহ আর আপনার অনুভূতি। আমের আপনার এই উপহারকে সর্বদা মনে রাখবে। সত্যি এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এই উপহার আমাদের কর্তব্য আর সুকন্যার অধিকারও, বুঝেছ? আর কথায় কথায় এই যে তোমার চোখে জল আসা আমি পছন্দ করি না, সেটা খুশিতে হলেও। জালাল তার পরিবারের সঙ্গে আমেরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আর আমেরও তৈরি ছিল ওনাকে বরণ করবার জন্য। কারণ বিষয় কেবল সুকন্যার বিয়ের উৎসবই ছিল না, জালালের সুরক্ষারও ছিল, যার প্রস্তুতি রাজা ভারমল এবং ভগবান দাস দুজনেই দেখছিলেন। কারণ স্বয়ং মুঘল সম্রাট এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছিলেন। একদিকে ভারমল আমেরকে দুর্ভেদ্য বানানোর চেষ্টায় ছিলেন, অন্যদিকে জালালের শত্রুরা যেভাবেই হোক এই বর্মকে ভাঙতে চাইছিল। জালালের ক্ষতি করার এই সুযোগ তারা হারাতে চাইছিল না। এমন সুযোগ আর পাওয়া যাবে না। খবর এসেছে যে জালাল পুরো পরিবার সমেত এখানে আসছেন। বিয়ের উৎসবে অংশ নিতে আসছেন যখন, সৈন্য সামন্ত নিয়ে নিশ্চয়ই আসবেন না। এই সুযোগে আমরা খুব সহজে জালালকে শেষ করতে পারবো, আর কোন রকম সমস্যা ছাড়াই ওকে হত্যা করতে পারবো। এই বিষয়ে আপনার মত কি কুমার? ঠিক বলছেন আপনারা, অতি উত্তম সুযোগ, কিন্তু ভীতুদের জন্য, বীরদের জন্য নয়। আপনি বলতে চাইছেন এই সুযোগ হাতছাড়া করা হবে? সুযোগ সন্ধান করে ভীতুরা, তারা লুকিয়ে আঘাত করে, সামনে নয়। বীরেরা সর্বদা সামনে থেকে আঘাত করে, দর্পের সঙ্গে, জয় ডঙ্কা বাজিয়ে। জালাল এখানে যুদ্ধ করতে আসছেন না, ওনার সঙ্গে ওনার পরিবারও থাকবে। আর এইভাবে লুকিয়ে আঘাত করাটা আমাদের রাজধর্ম নয়, না রাজবংশীদের মর্যাদা। আমরা রাজবংশীরা নিজেদের শিরচ্ছেদ করতেও ভয় পাই না, কিন্তু লুকিয়ে আঘাত করে নিজেদের বংশমর্যাদার লঙ্ঘনও করতে পারি না। তার মানে এর অর্থ আমরা জালালের সম্মুখীন হব না? আমরা সম্মুখীন হব আর প্রহারও করব, কিন্তু যখন
জালাল আমাদের সামনে যুদ্ধভূমিতে থাকবে। এই মুহূর্তে আমি এমন কিছু করতে চাই না যাতে আমার বংশমর্যাদা লঙ্ঘন হয়। আমরা বিবাহে সম্মিলিত হব শুধুমাত্র আমাদের পরিবারের সম্মান রক্ষার্থে এবং মর্যাদা রক্ষার্থে। এখানে বন্য পশুদের ডাক শুনে আমার তো ঘুমই আসছে না, আর বুঝতেই পারছি না উনি কোথায়। ইয়া খোদা, সাহায্য করুন। আমি জান, জাভেদা, আপনি আমার কাছে খোদার পাঠানো ফারিস্তার সমান। হ্যাঁ, আমার একা একা খুব ভয় করছে, আপনি একটু থাকুন না আমার সঙ্গে। আমি জান, আমি যদি তোমার সঙ্গে থাকি, তোমার হাত থেকে বাঁচানোর জন্য কি তোমার ফেরেশতারা আসবেন? এই কথা বলবেন না আম্মি জান। যদি বাঘ চলে আসে, শাহেনশার মতো একজন বীরকে যদি বাঘ আহত করতে পারে, তাহলে তো সে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। তোমাকে চিবিয়ে খেলে ওরা অসুস্থ হয়ে পড়বে, কিছু হবে না। আম্মি জান, আপনাকে আমার শিমুইয়ের দিব্যি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আর এখন থেকে আমি শিমুই খাওয়া ছেড়ে দিলাম। মানবিকতার খাতিরে? জন্মগত সূত্রে আমি সেটা পাইনি জাভেদা। যদি বাঘ আমাকে খেয়ে নেয়, তাহলে আপনি অনেক কিছু হারাবেন। আচ্ছা, শুনি আমি কি কি হারাবো। একবার আপনি ভাবুন, আমি যদি বেঁচে থাকি, ভবিষ্যতে আমার সন্তান হবে, যে আপনার নাতি হবে। তারপরেও বড় হবে, আপনার সঙ্গে খেলা করবে। আপনি ওকে খাওয়াবেন, স্নান করাবেন, ওকে ঘুম পাড়াবেন। তাই বলছি, একবার ভাবুন, একটা বাঘের জন্য আপনার কত স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি কখনো এটা ভেবেছো যে বাঘ যদি তোমাকে ছেড়ে আমাকে খেয়ে নেয়, তো তাহলে তো আমার সবকিছুই শেষ হয়ে যাবে। আমি জান, বাঘ আসবেই না। আমি শুনেছি বাঘ সেখানে আসে না যেখানে আগুন থাকে। তুমি এটা আমাকে বললে? ওহো, আপনি বুঝতে পারলেন না। আমি ওই মশালগুলোর কথা বলছি যেগুলো ওখানে জ্বলছে। আমি ওখান থেকে মশালটা নিয়ে আসি, যেটা আপনাকে আর আমাকে দুজনকেই রক্ষা করবে। আপনি এখানে দাঁড়ান। এই দেখুন আম্মি জান গেলেন কোথায়? উনি বোধহয় ভয় পেয়েছেন। আম্মি জানো না, শুধু শুধু ভয় পান। শোনো, এগুলোর মধ্যে আমার তাঁবু কোনটা? ওইটা। ওটা তো শাহেনশার। দেখলে, আমি বলেছিলাম না? কি ব্যাপার বলুন তো? আজকাল শাহেনশার ব্যাপারে আগে থেকেই অনেক কিছু বুঝতে পারছেন আপনি। এটা নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই তোমার। খুব সহজ ব্যাপার। যে তাঁবুর সামনে অনেক সৈন্য দাঁড়িয়ে থাকে, সেটাই তো ওনার তাঁবু হবে, তাই না? শাহেনশাহ দীর্ঘজীবী হন। আমি জানি আপনি ঘুরতে ভালোবাসেন, সেই কারণে পাশের সরোবরে নৌকা বিহারের বন্দোবস্ত হয়েছে। খুব ভালো ব্যবস্থা করেছেন। আজকে এই জ্যোৎস্না রাতে জলের মাঝামাঝি নৌকো বিহার করতে বেশ ভালোই লাগবে। হুজুর, এখন আমরা রাজবংশীদের এলাকায় আছি। আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, তাই আমি বলতে চাই যে আপনি ওখানে একলা যাবেন না, কিছু সেনা আপনার সঙ্গে যাবে। সেনারা কোথায় যাচ্ছে আজগর সাহেব? সালাম মালিকায়ে আজম, শাহেনশাহ নৌকা বিহারে যেতে চান। আমার পরামর্শ, উনি যাতে একলা না যান। জালাল একলা কেন যাবে? যোধা বেগম, বলুন আম্মি জান। নৌকা বিহার পছন্দ করো তো তুমি? আগে হ্যাঁ, আমেরে তো উনি খুবই নৌকো বিহার করতেন। তাহলে ঠিক আছে, জালাল নৌকা বিহার করতে যাচ্ছে, তুমি ওর সাথে যাও। জালাল নৌকা বিহার করতে যাচ্ছে, তুমি ওর সাথে যাও। আজগর সাহেবকে আমি এটাই বলতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি গিয়ে প্রস্তুতি নিচ্ছি। না, তুমি আমাদের সাথে থাকবে। চলুন হুজুর। আসুন।
অদ্ভুত অদ্ভুত বিষয়ে উনি আনন্দ পান। এত রাত হয়ে গেছে, উনি এখন নৌকো বিহারে চললেন। আপনি কিছু বললেন যোধা বেগম? কি হবে শুনে? আমি যাই বলি, আপনি তো আপনার জেদ বজায় রাখবেন। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে ফেলে দেব না। আমার সাহায্য ছাড়া আপনি উঠতে পারবেন না, আপনার পা পিছলে যেতে পারে। আসুন। আপনার দাসী বলছিল আপনার নৌকো বিহার করতে খুবই ভালো লাগে। ভালো লাগা বা না লাগা কার সঙ্গে আছি তার উপর নির্ভর করে। আপনার সঙ্গে তো কোনো কথাই বলা যায় না। এটাই তো সমস্যা শেহেনশাহ, আপনি কথা বলেন না, শুধু তর্ক করেন। সাবধানে যোধা বেগম, আপনি যদি পড়ে যেতেন তাহলে সবাই ভাবতো আমি ষড়যন্ত্র করেছি। আপনি একটু শান্ত হয়ে বসুন। সাবধানে যোধা বেগম, আমার ক্ষত কিন্তু এখনো সারেনি। আমার কোনো কাজ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি নিজেই করে নিন। এটা মনে রাখবেন, আমি আপনাকে আরো একবার প্রাণে বাঁচালাম। বসে পড়ুন। আপনার ঘোমটাটা আমি ঠিক করে দিই, না হলে সবাই ভাববে যে আমি আপনার সঙ্গে অভদ্রতা করছি। যোধা বেগম, আমার মনে হয় আপনার বিশেষ ঔষধ সবসময় আপনার সঙ্গে রাখা উচিত, কারণ আপনি সঙ্গে থাকলে যখন তখন কেউ পড়ে যায়, কারো আঘাত লেগে যায়। সাবধান যোধা বেগম।
আপনি ভয় পাবেন না যোধা বেগম, আমি আপনার সঙ্গে আছি।